আসসালামু আলাইকুম। বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান সিজন 2-তে আজকে আমরা যাচ্ছি 9th এপিসোডে। আর আপনাদের সবার জন্য জানাচ্ছি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান সিজন 2-র টেলিভিশন পার্টনার হচ্ছে দীপ্ত টেলিভিশন। আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি একদমই নতুন অপরিচিত মুখ, কিন্তু উনি কাজে কর্মে কিন্তু অপরিচিত নন। হেলথ সেক্টরে কাজ করছেন, ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন, কিন্তু সম্পূর্ণ অন্য একটা ভিন্ন একটা ক্যাটাগরিতে কাজ করছেন। সচরাচর গতানুগতিক আমরা আসলে একজন লেডিকে ডক্টর হিসেবে দেখতে পাই খুব খুব গতানুগতিক যেগুলো চলছে সেগুলাতেই, কিন্তু একজন লেডি তার এই যে সমস্ত সহজ পথগুলো এড়িয়ে যখন একটা কঠিন পথে আগান, তখনই তো তিনি আসলে সবার থেকে আলাদা হন। আজকে আমরা পরিচয় করিয়ে দিব বিটিআই দ্য স্টেলার রোম্যান সিজন 2-এর 9th এপিসোডের হেলথ কেয়ার ক্যাটাগরির উইনার ডক্টর তাহসিন ফেরদৌস। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই কংগ্রাচুলেশন ফর being selected as the BTI the Daily Star Stellar Woman. এই যে আপনার স্টেলার ওম্যান হলেন আপু, স্টেলার ওম্যান হওয়ার আগের যে ক্যাটাগরিটা বা ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে এখানে আসলে আমাদেরকে রেজিস্টার করতে হতো না। এই যে আপনি রেজিস্টার করেছেন নিশ্চয়ই, নাহলে তার আপনি এখানে আসতে পারতেন না। রেজিস্টার করার সময় আপনি মাথায় কোন চিন্তাটা রেখেছিলেন, মানে কেন রেজিস্টার করলেন? আমি ইদানিং কিছু রিসার্চ বা কেস রিপোর্টের উপরে কাজ করতেছি। তো আমি চাচ্ছিলাম যে জিনিসগুলা একটু ফ্লারিশ হোক, মানুষজন জানুক যে আমি কিসের উপরে বা কিভাবে কাজ করতেছি। তো এইটার জন্যই আমি একটা সেক্টর বা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম। তো ওখান থেকে আমার স্টেলার ওম্যান এর সাথে রেজিস্ট্রেশন করা আর কি। তো এই যে আপনি রিসার্চ করছেন, আমরা দর্শকের উদ্দেশ্যে জানিয়ে রাখছি ডক্টর তাহসিন ফেরদৌস অর্থোপেডিক সার্জন হিসেবে কাজ করছেন। এটাই হচ্ছে গতানুগতিকতার বাইরে একটা সাহসী পদক্ষেপ। তো এই যে আপনি রিসার্চ করছেন, এই রিসার্চটা কি করছেন, কোন বিষয়ের উপর করছেন আমাদের একটু বলবেন কি? আচ্ছা, আমার মেন্টর প্রফেসর ডক্টর মোফাক্কারুল বারী। তো উনি পায়োনিয়ার বাংলাদেশ এলিজারফের উপরে, উনি বাংলাদেশে পায়োনিয়ার হিসেবে। তো উনি কিছু কাজ করতেছেন, যেমন আমরা সচরাচর কি জানি যে পায়ে কোনো জায়গায় গ্যাংগ্রিন হইলে বা কোনো টিউমার হইলে আমরা লিম্বটা এম্পুটেশন করি আর কি। তো আমি সর্বকনিষ্ঠ মেম্বার ওই গ্রুপের। তো স্যারের সহায়তায় আমি এখন যেটাতে কাজ করতেছি সেটা আপনার পায়ে যে কোনো ধরনের টিউমার হোক বা গ্যাংগ্রিন হোক, আমরা জানি ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের ডায়াবেটিসের পেশেন্ট। অ্যান্ড ডায়াবেটিসের পেশেন্টের যে কোনো জায়গায় পায়ে বিশেষ করে ঘা হইলে হয় কি যে আমরা পাটা কেটে ফেলে দিচ্ছি, কিন্তু আমরা এখন যেই জিনিসটার উপরে রিসার্চ করতেছি বা যেই সেক্টরটা নিয়ে কাজ করতেছি ওইটা আমরা লিম্বটা সালভেজ করি আর কি। আমরা বাদ না দিয়ে ওই লিম্বটার যেই নন হিলিং আলসার যেটা আর কি, যেই আলসারটা ঘাটা শুকাচ্ছে না, ওই ঘাটাকে শুকানো যায় কিভাবে, ওই প্রসিডিওরের উপরে কাজ করতেছি। মানে এটা কি এরকম যে আমাদের পায়ে সাধারণত যেই ধরনের আঘাত হলে বা কোনো ধরনের সার্জারিতে গেলে অনেক সময় ডায়াবেটিকের কারণে বা গ্যাংগ্রিন হয়ে গেলে এই জায়গাটুকু কেটে ফেলে দিতে হয়। সো নাও ইউ আর ডুইং দ্য রিসার্চ যাতে করে কেটে না ফেলে ওটাকে কিভাবে কিওর করা যায়, তাই তো? যাতে করে মানুষকে আসলে কেটে ফেললে তো আসলে অনেক বেশি মানুষ অনেক ক্ষেত্রেই অনেক সমস্যার মুখোমুখি হয়। সো দ্যাট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ না, যে আমার আসলে কোনো অঙ্গ প্রত্যঙ্গই আমি হারাবো না, কিন্তু আমি আসলে আবার সুস্থ হয়ে যাব। সো ইউ আর ওয়ার্কিং অন দ্যাট, দ্যাট ইজ দ্য রিসার্চ, রাইট? সো এই যে রিসার্চ করছেন, এটার এখনো কি রিসার্চ পর্যায়ে আছে নাকি এটা আপনি অলরেডি পাবলিশড আর কি? আমরা মোটামুটি 102 পেশেন্টের উপরে এই রিসার্চটা চালানো হয়েছে। অ্যান্ড দেখা গেছে যে অল অফ দেম 99%ই কিওরড আর কি এই প্রসেসটাতে। তো লিম্ব সালভেজ করার যে একটা অনেকেই বলে যে আপনার
ঘা হইলে এখন এটা আর বাঁচানো সম্ভব না, পা কেটে ফেলতে হবে কারণ এখানে রক্ত চলাচল নাই। আমরা কি জানি যে ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে রক্তনালীতে হচ্ছে আপনার গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ জমে হইতেছে, আপনার পুরু হয়ে যাচ্ছে, এই জন্য রক্ত পায়ের নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো আমরা ওখানে পাটা না কেটে ফেলে ওখানে যে রক্তনালীতে সমস্যা, ওই নতুন রক্তনালী তৈরি করার একটা নতুন রক্তনালীটা কি আপনারা বাইরে থেকে ফিট করছেন নাকি ওটা এটাই তো গ্রো করানোর বন্দোবস্ত? নতুন রক্তনালী আমরা ভিতরেই নতুন করে গ্রো করানোর। দ্যাটস এ গ্রেট। সো মানে তার মানে হচ্ছে যে মানে এখন আমরা এতটুকু স্বপ্ন দেখতে পারি যে আমাদের আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কোনো ধরনের কোনো অসুখের কারণেই হোক, অ্যাটলিস্ট আমাদের পা কেটে ফেলে দিতে হবে না, বা আমাদের পায়ের আঙ্গুল বা কোনো কিছু মানে অ্যাটলিস্ট মানে আমাকে পুরোটা বিসর্জন দিতে হচ্ছে না। জি জি, দ্যাটস গুড। তো এই যে এটা তো বেশ মানে কি বলবো একটু জটিল ব্যাপার না, অর্থোপেডিক্স। বাংলাদেশের মেয়েরা, আমার ইয়েতে অভিজ্ঞতায় বাংলাদেশের মেয়েরা স্পেশালি অর্থোপেডিক্সে আসেন কম, আবার যারা আসেন তারাও নিজেদেরকে খুব বেশি লাইমলাইটে নিয়ে আসেন না। জি জি। তো এই জায়গাটা থেকে আপনি যে অর্থোপেডিক্স পড়লেন, ইনফ্যাক্ট আমি প্রথমে শুনতে চাইবো যে আপনি যে ডক্টর হলেন, এই ডক্টর হওয়ার পেছনে কার ইন্সপিরেশন সবচেয়ে বেশি ছিল, বা আপনার নিজের ইচ্ছা কি ছিল আসলে ছোটবেলায় যে আপনি কি হবেন? আমার আসলে ছোটবেলায় ইচ্ছা ছিল যে আমি চারুকলা নিয়ে পড়বো আর কি, কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল যে না চারুকলা নিয়ে কেন পড়বা, বাবার ইচ্ছা ছিল লয়ার হওয়ার। আমরা 3 ভাই বোন, তো 3 ভাই বোনের মধ্যে আমার 2 ভাই বোনই লয়ার অলরেডি, আলহামদুলিল্লাহ। তো আর আমি ডক্টর বড়? হ্যাঁ আমি সবার বড়। ওকে, আচ্ছা। তো এখন আমি যে মেডিকেল সেক্টরে আসলাম, আমি ইনিশিয়ালি মেডিকেল সেক্টরে আসতে চাইও নাই। প্রথমে আমি হতে চেয়েছিলাম, যেহেতু আমি অলরেডি মানে চারুকলায় পড়তে চাইছিলাম, ওইটা নিয়ে আমি বাধাপ্রাপ্ত হয়েছি। আমি চিন্তা করলাম যে হতেছে একটু ফিল্ডে কাজ করা যায়, এটা নিয়ে কি মানে এই চারুকলাটা নিয়ে একটু ফিল্ড মানে আর্টও থাকবে সাথে হচ্ছে হ্যাঁ প্র্যাকটিক্যালি কাজ করার একটা ইচ্ছা ছিল, আর্ট বা এগুলো নিয়ে আর কি। তখন আমি চিন্তা করলাম একটু আর্কিটেকচারের দিকে ঝুঁকবো কিনা। তো আমার কাজিন ব্রাদার আছে, উনি ইঞ্জিনিয়ার, তো ওনার সাথে আমি কথা বললাম। তখন উনি বললো যে হচ্ছে ফিমেলদের তো হতেছে ফিল্ডে খুব একটা কাজ করতে দেয় না, এখানে দেখবি যে মেল ডোমিনেন্ট, তো তুই বেটার এদিকে না গেলেই, মানে এদিকে গেলে তুই ফিল্ডে কাজ করতে পারবি না যতটা তুই যেভাবে চাচ্ছিস ওভাবে। তখন আমি চিন্তা করলাম যে হতেছে আমি ফিল্ডে কাজ করব বা হচ্ছে একটু আপনার আমি একটু প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করব অ্যান্ড ডিরেক্টলি হিউম্যানের সাথে হচ্ছে আমি বন্ডিং করতে পারবো কোন ফিল্ডে গেলে। দেন ওখান থেকে আমার মেডিকেল সেক্টরে আসা। ইউ লাইক টু ওয়ার্ক উইথ পিপল? ইয়েস, আই লাইক টু ওয়ার্ক উইথ পিপল, আই লাইক টু ওয়ার্ক ডুইং নিউ থিংস। ওকে, আচ্ছা, মানে এটা আপনাকে আসলে ইনসিস্ট করেছে যে আমি নতুন কিছু করতে চাই, সো আমি ফিল্ডে কাজ করতে চাই, প্র্যাকটিক্যালি কাজ করতে চাই। সো সেই ক্ষেত্রে আপনার মনে হলো ওকে ফাইন, যেহেতু ফিল্ডে ইঞ্জিনিয়ারিং সেকশনে ফিল্ডে মেয়েদের কাজের স্কোপ কম, তো আমি মেডিকেল পড়ি। অবশ্য স্কোপ কম আমি এটা বলবো না, আসলে যুগ বদলাচ্ছে, আসলে এটাও হতে পারে যে ভবিতব্য ছিল আমরা একজন অর্থোপেডিক সার্জন পাবো, ওই কারণে আপনার মেডিকেলে যাওয়া। তো হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি, মা বাবা কি চাইতেন? আচ্ছা, আমার ফ্যামিলি থেকে আমার মার সম্পূর্ণ সাপোর্ট পাইছি। এই যে আমি এখানে আজকে এই অবস্থায় আছি, এটা সম্পূর্ণ আমার মার ক্রেডিট। আর আফটার ম্যারিজ আমার হাজব্যান্ড, আমার ইনলস আমাকে অনেক হেল্প করছে এখানে আসার জন্য। আমার হাজব্যান্ড একজন ফিজিশিয়ান, উনি ইন্টারনাল মেডিসিন আছেন। তো আমি যে অ্যাজ আ ফিমেল সার্জন অ্যান্ড প্লাস হচ্ছে আপনার অর্থোপেডিকে ক্যারিয়ার করতে চাচ্ছি, অনেক সময় দিতে হয়। হ্যাঁ, অনেক সময় দিতে হয় এইটাতে, যেহেতু ম্যারিড ওম্যান, তো আমার ইনলস বা হচ্ছে আমার ডেফিনেটলি তাদের হেল্প সাপোর্ট তো লাগবেই। হাজব্যান্ড যদি সাপোর্ট না দিত আসলে এত দূর আসাটা ওইভাবে পসিবল হতো না আমার জন্য। আলহামদুলিল্লাহ, এন্ড থ্যাঙ্কস টু দ্য ইনলস এন্ড ফ্যামিলিজ অফ কোর্স। তো বাবা কি চেয়েছিলেন, কি হবেন? মা বাবা কি কিছু বলেছিলেন যে কি হতে চান? আমার বাবা সবসময় চাইতো যে হচ্ছে আমি একটু মানে লয়ার সেক্টরে যাই আর কি। বাবা কি লয়ার? না, বাবা লয়ার না, বাবা আবার হেলথ সেক্টরে আছে। বাবা হেলথ সেক্টর আছে, বাবা চাইতেন আপনি লয়ার হন। ওকে,
আমার বাবা হচ্ছে চিফ নিউট্রিশন অফিসার আপনার ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশনের। তো ওই হেলথ কেয়ার থেকে কি কখনো মনে হয়েছে যে কাছ থেকে একজন নিউট্রিশনিস্টকে দেখেছেন, তো তখনও নিশ্চয়ই কিছু না কিছু ইন্টারেস্ট গ্রো করেছিল, রাইট? হ্যাঁ, আসলে আমার ফিল্ডে যে আমি ইয়াতে কাজ করতে পারবো, যে মেডিকেল সেক্টরে আসলে ফিল্ডে কাজ করতে পারবো, তখন তো আমি মানে যখন আমি সাবজেক্টটা চুজ করছি তখন তো আমি ছোট মানুষ, মানে ওইভাবে আসলে সামনে থেকে কাউকে দেখলে বা হচ্ছে ওইভাবে জানা যায় যে কিভাবে ফিল্ডে কাজ করা লাগে বাকি। তো আমি আমার বাবাকে দেখে আসলে ইন্সপায়ার হয়েছি যে হতেছে হ্যাঁ বাবা হচ্ছে হেলথ সেক্টরে আছেন, তো উনি ফিল্ডে কাজ করতেছেন, উনিও নতুন নতুন জিনিস নিয়ে কাজ করেন, কিভাবে নতুন নিউট্রিশনের বিভিন্ন ইয়া নিয়ে। তো ওইখান থেকেও আমার হচ্ছে কিছুটা ইনফ্লুয়েন্স হওয়া যে কিভাবে নতুন কিছু নিয়ে মানে নিজে একটা কিছু ইনভেন্ট করা, হ্যাঁ নিজে একটা কিছু আবিষ্কার করা বা হচ্ছে ওটাকে অ্যাপ্লাই করা। তো ওখান থেকেও আসলে একটা ইন্সপাইরেশন। তো এই যে এমবিবিএস পড়া শুরু করলেন, কারণ ইউজুয়ালি কি হয় মেডিকেলে, তো যে কোনো ইয়েতেই মেজরটা তো পরে চুজ করা যায়, রাইট? তো এই কোন পর্যায়ে এসে আপনি ঠিক করলেন যে সাধারণত মেয়েরা গাইনোকোলজিস্ট হবে, এটা সবাই ধরে নেয়, তো গাইনোকোলজিস্ট না হয়ে বা অন্য কোনো ইয়েতে মানে ডিসিপ্লিনে না গিয়ে আপনি ওই যে অর্থোপেডিক্স পড়বেন, এইটা কখন মানে কিভাবে আপনি চিন্তা করলেন বা কিভাবে এই পদক্ষেপটা নিলেন? আচ্ছা, আমরা যখন হচ্ছে এমবিবিএস এ ফার্স্ট ইয়ারে আপনার 3টা সাবজেক্ট থাকে, তো হচ্ছে অ্যানাটমি, ফিজিও, বায়োকেমিস্ট্রি। তো আমার যখন আমি ফার্স্ট ইয়ারে ক্লাস স্টার্ট করি, লাইক অ্যানাটমিটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই একটা আতঙ্কের নাম আর কি। তো আমার মেন্টররা এখানে অনেক হেল্প করছে আমাকে ফ্রম দ্য ফার্স্ট ইয়ার টু টিল নাও। আপনার যখন আমি ফার্স্ট মেডিকেলে স্টার্ট করি আর কি জার্নি, তখন আমাদের যে অ্যানাটমি টিচার ছিল, তো উনি আমাকে খুবই ইনফ্লুয়েন্স করতো যে হচ্ছে কিভাবে কি পড়তে হবে, বা উনি আমাকে সবসময় ভালো মনিটরিং করতো আর কি। তারপরে ওনার মনিটরিংয়ে বা হচ্ছে ওনার ইনফ্লুয়েন্সেই হচ্ছে আমার অ্যানাটমির প্রতি একটা ভালোবাসা জন্মায় ফার্স্ট ইয়ার থেকে। তো আমি হার্ট টিস্যু বা সফট টিস্যু, আমরা অ্যানাটমিতে হার্ট টিস্যু আর সফট টিস্যু পড়ি আর কি। তো ওখান থেকেই মেনলি হচ্ছে আমার বোনস, তারপর হচ্ছে আপনার যে সফট টিস্যু মাসেলস, ওগুলার উপরে ভালোবাসা জন্মায়। ওখান থেকেই আমি চিন্তা করি যে হচ্ছে আমি ফার্স্ট ইয়ারেই চিন্তা করি যে আমি সার্জারিতে ক্যারিয়ার করবো আর কি, যেহেতু অ্যানাটমি আমার খুব প্যাশনের জায়গা আর কি। তারপরে হচ্ছে আমি যখন আস্তে আস্তে ধীরে ধীরে এমবিবিএস কমপ্লিট করি, তারপরে ইন্টার্নশিপে আসি, তখন আমার মেন্টররা যারা অর্থোপেডিক্সে স্যার যারা আমার, তো ওনারা হচ্ছে আমাকে ওনারা কখনো আমাকে এভাবে বলে নাই যে তুমি ফিমেল, তোমার অর্থোপেডিক্সে কাজ করার দরকার নেই। দেখা যায় যে ইন্টার্নশিপে ফিমেল যারা ওরা অর্থোপেডিক্সে ওটিতে যায় না আর কি, ওদের দিয়ে ইনডোর ম্যানেজ করায়, আর হচ্ছে যারা মেল থাকে ওদেরকে ওটিতে নিয়ে যায়। কিন্তু আমার যে মেন্টর আমি যাদেরকে পাইছি আলহামদুলিল্লাহ, ওনারা হচ্ছে সবসময় আমাকে ইনফ্লুয়েন্স করছে যে হচ্ছে তুমি পারবা না কেন, আসো করো, হ্যাঁ দেখো, বা হচ্ছে আমাকে অ্যাসিস্ট করো। ওখান থেকে আসলে আমার অর্থোপেডিক্সের প্রতি যে হচ্ছে ছোট ছোট করে ভালোবাসা জন্মানো আর কি, বা নিজের প্রতি বিশ্বাস করা যে হচ্ছে না আমি আসলে মেল ডমিনেন্ট সেক্টর হইলেও আমি পারবো এটাতে। ওখান থেকে যে আমার একটা মেন্টাল স্ট্রেংথ গ্রো করা আর কি, ওখান থেকে আসলে শুরু। তারপরে হচ্ছে আমি এখন আপাতত প্রফেসর ডক্টর মোফাখরুল বারী স্যারের সাথে আছি, ওনার নাম না বললেই না, কারণ উনি আমার যে এত দূর আসা বা হচ্ছে অর্থোপেডিক্সে হচ্ছে স্টেবল থাকা এখন পর্যন্ত সব ক্রেডিট আসলে ওনারই। উনি কখনো আমাকে বলে নাই যে হইতেছে তুমি ফিমেল, তুমি এই অর্থোপেডিক্সে মেয়েরা জেনারেলি আসতে চায় না, হচ্ছে ভাবে যে অনেক স্ট্রেংথ লাগে। তো উনি কখনো আমাকে বলে নাই যে হইতেছে তুমি পারবা না বা তোমার স্ট্রেংথ কম। সবসময় উনি আমাকে পুশ করছে, উনি আমাকে বলছে যে হচ্ছে আগায় যাও, তুমি পারবা, তুমি তো ভালো করতেছো। ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন থেকে আজকে আমি এখানে আর কি। আমরা কোনো এক ইয়েতে আমি শুনেছিলাম যে আপনার স্কেলিটনের প্রতি একটু ভালোবাসা আছে, যেখানে আমরা সাধারণ মানুষ
স্কেলিটন ভয় পায়, নাটকে দেখেছি, সিনেমায় দেখেছি মানুষ স্কেলিটন ভয় পায়, এই যে এটার প্রতি আপনার ভালোবাসা, এই গল্পটা একটু শুনি। আচ্ছা, তো আমরা ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে মানে স্কেলেটন নিয়ে পড়াশোনা করি আর কি। তো অনেকে কি করে ফার্স্ট ইয়ার শেষ করার পর ওই স্কেলেটনটা আইদার সেল করে দেয়, না হলে হচ্ছে কাউকে ডোনেট করে দেয় আর কি। স্কেলিটন কি পরে আর লাগে না? না, ওইটা আর পরে লাগে না কখনোই। কিন্তু আমার যে স্কেলেটনটা আমি ফার্স্ট ইয়ারে যেটা দিয়ে পড়ছি আর কি, ওইটা আমি স্টিল নাও প্রিজার্ভ করে রাখছি। কোথায়? আমার বাসায় প্রিজার্ভ করে রাখছি। আচ্ছা, মানে কি ওপেন? হ্যাঁ ভাই, তাহলে আপনার বাসায় কিন্তু যাওয়া যাবে না। মানে ওইটার প্রতি আমার যে ভালোবাসাটা আর কি, ওই মানে ওইটাই আসলে মানে আমার ইনফ্লুয়েন্স যে হচ্ছে আমি অর্থোপেডিক্সে এখন। আচ্ছা, মানে ইনফ্যাক্ট তাহলে আমরা তো স্কেলিটনের উপরও কৃতজ্ঞতা বোধ করতে হবে না? সেটার প্রতি ভালোবাসা আপনাকে ইনফ্লুয়েন্স করেছে অর্থোপেডিক্স হওয়ার জন্য। এই যে আপনি অর্থোপেডিক সার্জন হয়েছেন, এখন আপনি বিভিন্ন রিসার্চ করছেন, এই বিষয়ে আমরা একটু জানতে চাই যে আপনি আসলে এখন রিসার্চ কি করছেন, বা কি একটা রিসার্চ আমাদেরকে বলেন যেটা আসলে সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়েছে, আর এখন কি রিসার্চ করছেন যেটা ভবিষ্যতে মানুষের কোন উপকারে লাগবে। আচ্ছা, যেমন আমার অলরেডি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড একটা ফিমার আমরা বলি থাই বোন আর কি, যেটা ওইটা হচ্ছে আরটি এর জন্য একটা পেশেন্ট আসছিল, লস ছিল আর কি, মোটামুটি 25 মিলিমিটারের মতো আর কি লস ছিল। তো ওই বোনটা আপনার উইথাউট এনি গ্রাফটিং, মানে বাইরের কোনো বোনসের সাপোর্ট ছাড়া আর কি, ওই বোনটা এলিজারফ টেকনিকে লেনদেনিং করা হয়েছে। তার মানে আমি যদি একটু সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে থাই বোনটা মানে অলরেডি 25% লস্ট ছিল, মানে ওন্ডের কারণে নাকি? হ্যাঁ, ওন্ডের কারণে পেশেন্ট হচ্ছে যখন আসছিল তখন হচ্ছে সে ওই বোনটা আবার হাতে করে নিয়ে আসছিল যে এটা লাগাই দেওয়া যায় কিনা এখানে, যে আমার কি অ্যাক্সিডেন্টের পরে ও মা এই বোনটা লস, আমার এই বোনটা এখানে সেট করে দেওয়া যায় কিনা। তো তখন ওই বোনটাকে সেট করেছিলেন নাকি? না না না, ওইটা আপনার জাস্ট এলিজারফ টেকনিকের মাধ্যমে, এলিজারফ একটা অর্থোপেডিক্সের টেকনিক, ওই টেকনিকের মাধ্যমে আপনার হাড্ডি লম্বা করা যায়। হ্যাঁ, তো এটা তো সময় লাগবে, রাইট? হ্যাঁ, অবশ্যই। তো তাহলে এই রিসার্চটাই আপনি করেছেন এবং এইটাই আপনি ইমপ্লিমেন্ট করেছেন যে এখন যদি লস্ট বোন থাকে তাহলে ওইটা আসলে বাইরে থেকে কোনো কিছু নিয়ে গ্রাফটিং করা দরকার নাই, আমরা এমনভাবেই চিকিৎসা করব সো দ্যাট এটা বডি থেকে আবার এটা গ্রো করবে এবং লেন্থটা বাড়বে, তাই তো? ওয়াও, অ্যামেজিং। এবং এইটা দিয়ে হচ্ছে আপনার এই টেকনিক দিয়ে অনেক ডিফর্মিটি কারেকশন করা যায়, যেমন ছোট বাচ্চাদের দেখা যায় যে হচ্ছে বোন গ্রো হয় না, তারপরে হচ্ছে আপনার বাঁকা হয়ে যাওয়া, তারপরে হচ্ছে কেউ বিকলাঙ্গ থাকে, বা আপনার এই সেক্টর ছাড়াও কেউ হচ্ছে আপনার কসমেটিক্যালি হচ্ছে লেন্থ বাড়াইতে চায় আর কি, লম্বা হওয়ার জন্য। হ্যাঁ, লম্বা হওয়ার জন্য। তো এই প্রসিডিওরের মাধ্যমে এইভাবে লেনদেনিং করা যায় আর কি, বোন গ্রো বাড়ানো যায়। তাহলে এইটাও তো একটা ভালো একটা খবর যে আমরা যারা খাটো আছি ভবিষ্যতে আমরাও আমাদের নিজস্ব লেন্থ বাড়াতে পারবো নাকি? এটা কি সার্জারি করতে হয়? এটা সার্জারি বলতে আপনার হ্যাঁ অবশ্যই সার্জারি, কিন্তু কোনো কাটাছেঁড়া নাই, অনলি আপনার জাস্ট ফুটা করে অপারেশন। মানে ওকে ফাইন, মানে ওখানে নিশ্চয়ই কোনো করতে হয় যে কোনো মেডিসিন পুশ করা হয় বা ওরকম কোনো কিছু? হ্যাঁ, ওখানে জাস্ট এলিজারফ অ্যাপারেটাসটা সেট করে ওইটাকে জাস্ট আপনার গ্র্যাজুয়ালি দিনের পর দিন ওইটাকে হইতেছে কতটুকু লম্বা করবেন ওইভাবে আপনার টাইম শিডিউলটা দিতে হয়, দিয়ে করা লাগে। এটা একটু লেন্থি। এটা কত দূর সময় লাগতে পারে? সে ফর এক্সাম্পল যদি 1 থেকে 2 ইঞ্চি লম্বা করেন, 1 থেকে 2 ইঞ্চি লম্বা করার জন্য আপনার সম্ভব 1 থেকে 2 ইঞ্চি লম্বা? হ্যাঁ, ইভেন আপনার 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা করা যায়। ওয়াও, এটা কতদিন লাগতে পারে? এটা একটা লেন্দি প্রসেস, আপনার মোটামুটি লোয়েস্ট আপনার 3 মান্থ থেকে 1 ইয়ারের মতো টাইম লাগবে। শুধু দর্শক, এখন কিন্তু এটা একটা অনেক সুখবর যে যারা আমরা খাটো আছি তারা ভবিষ্যতে আমাদের এই ইনিশিয়েটিভ নিতে পারবো সো দ্যাট আমরা নিজের একটু লম্বা হতে পারবো। দ্যাটস গুড। আর এই যে আর বাকি সামনে কি রিসার্চ করতে চাইছেন বা প্রিপারেশন নিচ্ছেন?
এখন আমরা কাজ করতেছি যে অনেকে বলি যে আমরা টিউমার হলে আমরা জেনারেলি লিম্বটা ইম্পুটেশন করে ফেলি, যে হচ্ছে ওই লিম্বে টিউমার হয়েছে তো এটা ইম্পুটেশন করা বা কিছু অন্যান্য কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়া বা কেমো রেডিও দেওয়ার পরে যদি আবার নতুন করে রিকার করে, তো আমরা ওই সেক্টর এখন কাজ করতেছি যে ইম্পুটেশন না করে আপনার লিম্বটাকে কিভাবে সালভেজ করা যায় আর কি, শুধু টিউমারের ওই টিস্যুগুলা ফেলে দিয়ে আপনার লিম্বটাকে কিভাবে সালভেজ করা যায়। ওকে, এটা কি অলরেডি মানে শেষ হয়ে গেছে নাকি না? এইটা হচ্ছে চলতেছে আর কি। তারপরে আপনার মানে আমরা অলরেডি 7-8 জন পেশেন্টের উপরে এটা করা, কিছু রিসার্চ এটার উপরে আগেও করা হয়েছে, এখন ওইটাকে আমরা মানে ওইভাবে রিসার্চের উপর কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছি। সে বিং আ প্রফেশনাল, আমাদের সবারই একটা লক্ষ্য থাকে, আমি এখানে যেতে চাই, আমি এটা করতে চাই না। ইউ পিপল আর ডক্টর, হেলথ কেয়ারে কাজ করছেন, সো আপনাদের তো ম্যানকাইন্ডের বিষয়টা সবচেয়ে বেশি থাকে, এবং আপনি খুব ভালো জানেন যে এই অর্থোপেডিক রিলেটেড আসলে মানুষের সাফারিংসটা কী। তো এইখানে এরকম হয় না যে আচ্ছা ঠিক আছে আমি এইটা করতে চাই তাহলে এরকম হবে না। সে ফর এক্সাম্পল হিপ জয়েন্টের ইয়েতে মানুষ অনেক বেশি সাফার করে। তারপরে হচ্ছে যে অস্টিওপোরোসিস তো এটার সাথে রিলেটেড না, অস্টিওপোরোসিসে ম্যাক্সিমাম 50+ উইমেনরা অনেক বেশি কষ্ট পায়। তো এটা হচ্ছে জাস্ট আমি সাধারণ মানুষ হিসেবে, এর চাইতে বড় চ্যালেঞ্জ তো আপনার জানেন। তো ওইখানে ওটাকে রিমুভ করার জন্য, এই পেইনটাকে সরিয়ে ফেলার জন্য ওরকম কোনো চিন্তা ভাবনা আছে কি যে না আমি এটা করতে চাই সো দ্যাট ম্যানকাইন্ডে এইটা আমি অ্যাড করতে পারবো? এইটা হচ্ছে মানে আমাদের যে সেক্টরটা, তো এটার মানে সবচেয়ে বড় জিনিস কি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা করতে পারি, যেমন আমাদের বডিতে ডেইলি প্রোটিনের রিকোয়ারমেন্ট যতটুকু, আমরা আসলে ওই পরিমাণ প্রোটিন ইনটেক করি না। আর মাসেল বিল্ড আপের ক্ষেত্রে আমরা হচ্ছে খুব একটা মানে মাথা ঘামাই না যে আমাদের মাসেল বিল্ড আপ করি আপাতত, পরে হচ্ছে এই মাসেল বিল্ড আপ করলে মাসেল থেকে পরে আমাদের এনার্জিটা হচ্ছে রিডিস্ট্রিবিউট হবে বডিতে। এটার জন্যই আমাদের দেশের ম্যাক্সিমাম ওমেন যারা, ওরা হচ্ছে আপনার অস্টিওপোরোসিসে ভুগে, তারপরে হচ্ছে আপনার একটুতেই হচ্ছে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমরা যদি ইনিশিয়াল থেকেই হতেছে আমাদের লাইফস্টাইলটা মডিফিকেশন করি, যেমন ব্যায়াম, এক্সারসাইজ, তারপরে হচ্ছে ডায়েট চার্ট কিছু মেনটেন করা, তখন এগুলা মেনটেন করলেই দেখা যাবে যে হচ্ছে আমরা মেডিকেল সেক্টর, ইভেন সব সেক্টরে আমরা বলি যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। তো আমরা এটাকে আগে ইনিশিয়ালি প্রিভেন্ট করার ট্রাই করব, দেন হচ্ছে আমরা যদি হয় তারপরে আমরা কিওরের দিকে যাব। যদি আমরা হচ্ছে রুট থেকেই জিনিসটা নিয়ে ট্রাই না করি যে হচ্ছে কিভাবে প্রিভেন্ট করা যায়, তাহলে হচ্ছে পরে যে হতেছে কিওর করতে একটু ডিফিকাল্ট। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি চাইবো যে এই যে আপনি বিটিআই দ্য ডেলেসা স্টেলার ওমেন সিজন 2 উইনার হলেন, এইখানে আপনার অনুভূতিটা আমি জানতে চাইবো। পাশাপাশি আমি চাইবো যে আমাদের আগামীর যে মেয়েরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন তাদেরকে ইন্সপায়ার করে আপনি কিছু বলবেন। বিটিআই স্টেলার ওমেন এটা একটা বড় প্ল্যাটফর্ম, বিশেষ করে যেসব মেয়েরা এখনও পিছায় আছে বা ভয় পাচ্ছে যে হচ্ছে আসলে আমি এখানে যাব কি না, এই সেক্টরে ক্যারিয়ার করব কি না, এটাকে সবার সামনে পেশ করার জন্য এটা একটা ভালো সেক্টর, যাতে মেয়েরা হচ্ছে যারা আমরা হচ্ছে একটু গতানুগতিকের একটু এগেনস্টে যে যারা হচ্ছে এই সেক্টরে ক্যারিয়ার করতেছি, তারা অন্যান্যরা দেখে যাতে হতেছে ইনফ্লুয়েন্স হয়, যে বুঝতে পারে যে হচ্ছে আমরাও গেলে যেহেতু ও পারছে আমিও পারবো না কেন, এই যে ইনফ্লুয়েন্স করাটা, এটাই হচ্ছে আপনার মানে এখানে আসার মূল উদ্দেশ্য আর কি। আর আপনার যে অনুভূতি, আপনি যে উইনার হলেন, তো এই প্ল্যাটফর্মটা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, যে এটা অবশ্যই আপনার এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে দেখেই হচ্ছে আমরা খুব বেশি পরিচিত না যারা তারা আসতে পারতেছি এন্ড বলতে পারতেছি আমাদের কথাগুলা, যে যারা এখনো শেকি ফিল করতেছে যে ওখানে যাবে কিনা, ক্যারিয়ার করবে কিনা, এইভাবে ওরাও যাতে হতেছে একটু ইনফ্লুয়েন্স হয়। অবশ্যই যে কোনো কিছু অ্যাচিভমেন্ট সবার কাছেই ভালো লাগে, অবশ্যই আমার কাছেও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনার কথা শোনা হলো, আজ এ পর্যন্তই। শুধু দর্শক,
আমরা শুনছিলাম ডক্টর তাহসিন ফেরদৌসের কথা। উনি বাংলাদেশে কাজ করছেন একজন অর্থোপেডিক সার্জন হিসেবে, এবং উনি আমরা জানি না এরকম বেশ কিছু বিষয়ে রিসার্চ করছেন। অদূর ভবিষ্যতে আমরা এগুলোর সুফল পেতে শুরু করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকজন উইনারের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।